হতে চলেছে কি তাই না? এরই সঙ্গে কিছু আমন্ত্রিত শিল্পীরা আসবে, তাদের রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, আধুনিক বাংলা গান এবং শেষে জয়গুরু লোকগান, সেটাও কালকের মতন একটা মজাদার গানের অনুষ্ঠান। আর শেষে একেবারে শেষে আমাদের এই মাদ্রাসার একজন শিক্ষাকর্মী বন্ধু মোয়াজ্জেম আলী মণ্ডল সাহেব, তিনি একটি নাটক নিজে লিখেছেন এবং মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীরা তাতে অভিনয় করে দেখাবে। জানো কি বিষয়? সেই নাটক আলেখ্য তোমাদের সামনে তুলে ধরবে। কিন্তু তার আগে, যে কোনো অনুষ্ঠান শুরু হওয়ার আগে অনুষ্ঠানের একজন সভামুখ্য প্রয়োজন, তা নইলে আমাদের এই অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হবে না। তো তার জন্য আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী গুধিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মোহাম্মদ কবির সাহেব। আমরা একান্তভাবে তাকে অনুরোধ জানাবো যে তিনি যেন মঞ্চে উঠে আসেন। আমরা আমাদের সাধ্য ভালোবাসা এবং কৃতজ্ঞতা দিয়ে তাকে বরণ করে নেব। আমরা মঞ্চে রাখছি গুধিয়া স্কুলের প্রধান শিক্ষক কবির। ছোট ঝামেলা হতেই থাকে, কি বলো, তাই না? এবার শোনো, আমার একটা সমস্যা আছে যে আমি কথা কম শুনি, তাই জোরে বলো, একটু জোরে। হ্যাঁ, আমরা আরো আনন্দের সঙ্গে জানাই কাজী আব্দুল মাতিন সাহেবও আছেন। তিনি একজন গুণগ্রাহী এবং এই অঞ্চলের মঞ্চে ডেকে নেন। স্যার প্লিজ একবার জোরে হাততালি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় বুদ্ধি করে নেবেন, দুজনকেই আসলে বরণ করে নেব আমরা। প্রথমে আমাদের সামনে আমরা বরণ করে নিচ্ছি এই ওয়ার্ডের মেম্বার বাদশাহ শেখ, আমাদেরই ছাত্র। বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। একবার হাততালি দিই এবং তাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। তিনি এসেছেন এবং তাতে আমরা গর্বিত। তার উপস্থিতি এই অনুষ্ঠানকে আরো সর্বাঙ্গ সুন্দর করে তুলবে এবং আমাদের ভবিষ্যতে এগিয়ে যেতে উৎসাহ যোগাবে, এই আমাদের আশা এবং ভরসা। একটি উত্তরীয় রয়েছে এবং স্মৃতিচিহ্ন স্বরূপ একটি মেমেন্টো, আর সঙ্গে আমাদের সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকা সোপান তুলে দেওয়া হচ্ছে স্যারের হাতে। স্যারকে আমরা আন্তরিকভাবে জানাই ওয়েলকাম। আচ্ছা, আমরা এবার বরণ করে নিচ্ছি হাজী আব্দুল মাতিন সাহেবকে। মাদ্রাসার সুখ দুঃখের সঙ্গে আমি আগেও বলেছি, তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। তার উপস্থিতি এই অনুষ্ঠানের আলাদা মর্যাদা বৃদ্ধি। সঙ্গে রয়েছে ব্যাচ পড়িয়ে আমাদের প্রধান শিক্ষক মহাশয় তাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছেন। সেই সঙ্গে আমাদের ছাত্রছাত্রীরা হাততালি দিয়ে তাকে সাদর অভ্যর্থনা জানাবে। আর সঙ্গে রয়েছে একটি মেমেন্টো, স্মৃতি স্মারক, আর সেই সঙ্গে একটি উত্তরীয়। আমাদের প্রধান শিক্ষক মহাশয় তাকে পড়িয়ে স্বাগত জানাচ্ছেন এবং সব শেষে আমাদের সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকা সোপান। সোপান শব্দের মানে কিন্তু সিঁড়ি। লগ্ন থেকে যারা এই মাদ্রাসার ইট কাঠ বয়ে এই মাদ্রাসাকে গড়ে তুলেছিলেন, সেই জন্মের সময় মঞ্চে উপস্থিত আছেন আমাদেরই ছাত্র বাদশাকে বরণ করে নেবেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। বাদশা আমাদেরই ছাত্র, আমাদের গর্ব। একটি পুষ্পস্তবক, একটি ব্যাচ এবং উত্তরীয়। একবার জোরে হাততালি। মঞ্চ এত চুপচাপ কেন? আর সঙ্গে একটি মেমেন্টো, স্মৃতি স্মারক, সঙ্গে আমাদের সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকা সোপান। তাই দিয়ে তাকে বরণ করা হলো এবং বর্তমানে এই ওয়ার্ডের একজন তোমাদের সামনে আবৃত্তি করে শোনাবে মাদ্রাসার ছাত্রী আবিদা সুলতানা। আবিদা। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
والتين والزيتون وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এই হাততালিটা আবিদার উৎসাহের জন্য। এই আবিদার যে সূরাটি বলে গেল আমি আগেই বলেছি তার নাম কি? তিন। ভেরি গুড। এই সূরাতে 8টি আয়াত রয়েছে। তিন শব্দের অর্থ আমি বিচারক তারই গুণগান গাওয়া হয়েছে এই সূরায়, অর্থাৎ প্রকৃতি, মানুষ এবং এখানে সিনাই পর্বতেরও উল্লেখ রয়েছে এই সূরার মধ্যে। আমরা এই সূরার মারফত এই বার্তাটাই পৌঁছাতে চাই যে ধর্ম কখনো হানাহানির কথা বলে না। ধর্ম তাদের মূল কথাগুলোই আমাদের বেঁচে থাকার পরম আশ্রয় হতে পারে। তো যাই হোক, আরও একবার সকলকে শুভেচ্ছা নতুন বছরের। আমরা মূল অনুষ্ঠানে আসব, কিন্তু তার আগে আমাদের মাঝে উপস্থিত স্যার অর্থাৎ গুদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবির সাহেবের কাছে দু একটা বক্তব্য শুনে নেব। কি ভালোভাবে শুনবো তো? ভালোভাবে শুনবো তো? হট্টগোল করব কি? হট্টগোল করব কি? একটু একটু করব, কিন্তু বেশি করব না, কেমন? তো একবার জোরে হাততালি দিয়ে স্যারকে স্বাগত জানাই। স্যার। সর্বজন শ্রদ্ধেয় আব্দুল মাতিন সাহেব, রাহিমিয়া কাকসা রাহিমিয়া হাই মাদ্রাসার সম্মানীয় প্রধান শিক্ষক মোহাম্মদুল্লাহ সাহেব, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবক প্রত্যেককে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং সালাম জ্ঞাপন করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দকে, যে বিদ্যালয়ের 50 বৎসর পূর্তি উপলক্ষে তারা এইরকম একটা মনোজ্ঞ এবং মহতী সভার আয়োজন করেছেন। আমার অনেক আগেই আসার ইচ্ছে ছিল, প্রধান শিক্ষক সাহেব বলেও ছিলেন, কিন্তু আমার অক্ষমতার কথা ওনাকে আমি জানিয়েছিলাম যে অনেক দিন আগে থেকে আমাদের একটা পারিবারিক ট্যুরের একটা আমরা রুটিন করে রেখেছিলাম, তাই সেই পারিবারিক স্নেহকে ছিন্ন করে আমি প্রথম দুদিন আসতে পারিনি, আর সেই আক্ষেপ আমি শেষ দিনে এসে আজকে পূরণ করলাম। এই অনুষ্ঠানে এসে আমার শিক্ষা সম্পর্কিত কতকগুলো কথা মাথার মধ্যে গিজগিজ করছে। একটু আগেই আমরা কোরআনের আয়াত পাঠ শুনলাম, পবিত্র কোরআনের। এই পবিত্র কোরআনেই সূরা ফালাক বলে একটা প্রথম আয়াত আছে, অনেকেই জানো, অনেকেই জানেন।
যেটা শুরু হয়েছে ইকরা বিসমে রাব্বিকা লাজি বলে। এই ইকরা শব্দের অর্থ পড়ো, জানো, শেখো। এখানে অনেকেই আছেন অভিজ্ঞ মানুষ আমার থেকে, তারা অনেক ভালোভাবে বলতে পারবেন যে আগে শিখতে হয়, জানতে হয়। এটাই এখানে বলা হচ্ছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজ থেকে প্রায় 1800 বছর আগে, 2000 প্রায় বছর আগে একটা কথা বলেছিলেন, যে কথা আজও সমান প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন যে শিক্ষার জন্য সুদূর চীনে যাও। এই কথা বলার পেছনে একটা ইতিহাস লুকিয়ে আছে, যে তৎকালে শিক্ষায়, দীক্ষায়, সংস্কৃতিতে চীন দেশ অনেক এগিয়ে ছিল। আর আমাদের প্রিয় নবী সেইটা উপলব্ধি করতে পেরেই বলেছিলেন যে প্রয়োজন হলে শিক্ষার জন্য চীনে যেতে হবে, নিজেকে আলোকিত করতে হলে আমাদের প্রয়োজন হলে চীনে যেতে হবে। চীন দেশেও একটা প্রবাদ আছে, সে প্রবাদের বলছে, চাইনিজ ভাষা থেকে বাংলা ভাষা অনুবাদ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, যদি কোনো ফসল পেতে চাও, ফল পেতে চাও, তাহলে একটা গাছ লাগাও। 10 বছর ফল পেতে গেলে একটা গাছ লাগাও। আর যদি 100 বছর ফসল পেতে চাও তো শিক্ষিত করো তোমার মানুষকে। আমরা একটু রাশিয়ায় যাই, একজন বিখ্যাত সমাজ বিপ্লবী, তার নাম আমরা অনেকেই জানি, ভ্লাদিমির ইলিচ লেনিন। তিনি বলেছিলেন শিক্ষা জাগায় চেতনা। আর আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী বললেন যে নিরক্ষর মানুষ থাকে রাজনীতির আওতার বাইরে। এখানে রাজনীতি বলতে গেলে সামাজিক কথা বলা হয়েছে, তাকে আগে অ আ ক খ শেখাতে হবে। আর সবশেষে আসি রবীন্দ্রনাথ, তিনি বলেছেন শিক্ষা জাতির মেরুদণ্ড। এবং বাস্তবিকই মেরুদণ্ড না থাকলে কোনো প্রাণী যেমন খাড়া হয়ে দাঁড়াতে পারে না, তেমনি কোনো জাতি যদি শিক্ষার আলো না পায় সেই জাতি কখনো মাথা তুলে দাঁড়াবে না। সে জাতির মধ্যে জাতীয়তাবাদ জাগবে না, অসাম্প্রদায়িক মনোভাব জাগবে না, মানবতা বোধ জাগবে না, তাদের মধ্যে আধুনিকত্বের আলো জ্বলবে না। এই যে শিক্ষার গুরুত্ব, এই মহত্ব, এই প্রয়োজনীয়তা, আজ থেকে 50 বছর আগে গুধিয়ার একদল মনজ্ঞ মানুষ, অভিজ্ঞ মানুষ, দূরদর্শী মানুষ, তারা উপলব্ধি করতে পেরেছিলেন। এই উপলব্ধি ইব্রাহিমিয়া হাই মাদ্রাসা, তারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, তারা তাদের মানসিকতাকেও দিয়েছেন এই বিদ্যালয়ের জন্য। শুধু একটা কাছেই এই দুটো উচ্চ মাধ্যমিক স্কুল পেয়েছে এবং নিজেকে শিক্ষার আলোয় তারা আলোকিত করতে পারছে। তো সেই কুটনিশ জানায় সেই মনজ্ঞ মানুষদের, যারা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু বিদ্যালয় শুধু থাকলেই তো হয় না, সেটাকে আবাদ করতে হয়। আমি একটু পিছনে ফিরে গেলাম আবার। এই যখন মানুষ ছিল অরণ্যচারী, বনবাসী, তখন কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষার ধারণা ছিল না। তাই বলে কি মানুষ শেখেনি? হ্যাঁ, তারাও শিখেছে। এই যে তোমাদের জন্য বলছি, আমি অভিজ্ঞতার জন্য বলিনি, বাচ্চাদের জন্য বলছি। সে আদিম অরণ্যচারী মানুষ, সেই নগ্ন মানুষ, তারা কিভাবে শিখেছে? তারা প্রকৃতিকে দেখে শিখেছে। তারা দেখেছে গাছ থেকে ফল পড়ছে, সেই ফলের মধ্যে বীজ থাকছে, আরেকটা গাছ হচ্ছে, তাহলে আমরা যদি গাছ লাগাই তো আমরাও ফসল পাবো। তারা চাষবাস শিখলো। তারা কোনো জিনিসকে গড়াতে দেখলো, তারা চাকার আবিষ্কার করলো। গাছে গাছে ঘর্ষণ লেগে শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, গ্রামবাসী, রাজনৈতিক নেতা, সরকার, সকলে আমরা জড়িয়ে থাকবো। তোমরা আগামী দিনে পূর্ণাঙ্গ মানুষ হবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে, রাইমিয়া হাই মাদ্রাসার মুখ উজ্জ্বল করবে। তোমাদের গর্বে আমরা গর্বিত হব। সকলকে আরেকবার ধন্যবাদ, নমস্কার এবং সালাম জানিয়ে এবং এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখানে শেষ করলাম।
অনুষ্ঠান চলবে। সকলকে আরেকবার সালাম, আসসালামু আলাইকুম। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য আমাদের সামনে রাখার জন্য, তার এই কথা পরামর্শ আমাদের মেনে চলতে হবে, এটা আমাদের প্রতিশ্রুতি। আচ্ছা বন্ধুরা, যারা সামনে বসে আছো, তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? ভালোভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, একটা প্রশ্ন আছে, বড় তো পৃথিবীর সবচেয়ে বড় ফুল কি? পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম? ভেরি গুড, গ্যাব্রেসিয়া। আমরা শিশুদের ফুলের সঙ্গে তুলনা করি, তাই না? যে শিশুরা ফুলের মতো নিষ্পাপ। আর সবচেয়ে বড় যে ফুল গ্যাব্রেসিয়া, তার 6 ফুট পাপড়ি, কিন্তু সেই ফুলের কোনো গন্ধ নেই। সেই ফুলের গন্ধ দুর্গন্ধ, পচা গলা মাংসের মতো। সেই ভয়ঙ্কর ফুল কি তোমরা হতে চাইবে? কেউ কি হতে চাইবে না? পূর্তির মঞ্চ কুর্নিশ জানায়, আমরা সম্বর্ধনা জানাবো আমাদের মাঝখানে উপস্থিত এই সমস্ত প্রশাসনের অগ্রজ মানুষদের, যারা তোমাদের কাছে রোল মডেলের মতো। একবার জোরে হাততালি। এসো, আমাদের প্রধান শিক্ষক মহাশয় রয়েছে একটি উত্তরীয়, তাদের উপস্থিতির চিহ্নস্বরূপ আমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতার এই উপহার আমাদের সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকা সোপান তার হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। দেখে ভয় পাওয়া নয়, পুলিশ যে আমাদের বন্ধু, নতুন দিনের পুলিশ আমাদের সামনে সেই দৃষ্টান্ত তৈরি করছেন। মানুষের সঙ্গে সংযোগ যোগাযোগ রাখার অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন তারা। দেখতে পাবো আমাদের মাঝখানে আরও একজন উপস্থিত রয়েছেন, মাননীয় আধিকারিক, তাকেও বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয়। আয়োজন খুব সামান্য, কিন্তু আমাদের কৃতজ্ঞতা এবং ভালোবাসার কোনো সীমা নেই, আন্তরিকতার সীমা নেই। এক রাশ কৃতজ্ঞ। একবার জোরে বলো, একবার জোরে হাততালিও দাও। স্যারকে থ্যাংক ইউ। সাইবার ক্রাইমের যে অনুষ্ঠানটি রয়েছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে সেই অনুষ্ঠানের মধ্যে যাব। তার আগে ভাগিনী ছাত্রছাত্রী এবং সেই সঙ্গে অসংখ্য শিক্ষানুরাগী অভিভাবক অভিভাবিকাগণ যারা রয়েছে, কর্নিশ পুলিশ প্রশাসন বন্ধুদের আমি অন্তর থেকে আন্তরিকভাবে তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমাদের শেখার শেষ নেই, আমরা প্রতিদিন শিখি এবং সেই সঙ্গে আমরা এমন এক পেশার সঙ্গে যুক্ত যে আমরা প্রতিদিন কারিগরের ন্যায় প্রত্যেক ছাত্রছাত্রীকে নতুন নতুন জ্ঞানের সঞ্চার ঘটিয়ে তাদেরকে শিক্ষিত করে তোলার চেষ্টা করি। তো আমরা শিখতেই থাকব এবং এইভাবেই সমাজ দেশ অগ্রগতির মধ্য দিয়ে এগিয়ে যাবে। আমরা আজকের যে বিভিন্ন সেগমেন্টে অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানগুলোকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য আপনার প্রত্যেকেই বিগত দিনগুলোর ন্যায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখি এবং সেই সঙ্গে অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হোক সেই সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি অ্যাঙ্করিংয়ের হাতে তুলে দিচ্ছি। উপস্থিতি আমাদের চলার পথের পাথেও। এই মুহূর্তে যেমন সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা রয়েছেন, তারা যেমন কাজের মানুষ বললেই কাছের মানুষ শব্দটি স্বাভাবিকভাবেই চলে আসে, তিনি আর কেউ নন, সায়নী সিংহ রায়, আমাদের অতি পরিচিত মানুষ এবং অতি পরিচিত একজন ব্যক্তিত্ব। একবার জোরে হাততালি দিয়ে তাকে আমরা স্বাগত জানাবো। জোরে হাততালি। শুনতে পেলাম না হাততালি। ভেরি গুড। কথা বলেন, আমি নিজে তার কথার ভক্ত রীতিমতো, আমি শুনতে ভালোবাসি তার কথা। এই মুহূর্তে
আমরা তাকে বরণ করে নেব। আমাদের বরণ করে নেবেন আমাদের ছাত্রছাত্রীদের ভালোবাসার প্রতীক স্বরূপ সঙ্গে রয়েছে একটি উত্তরীয় আমাদের মাদ্রাসার ঐতিহ্য এবং প্রতিষ্ঠানের স্বরূপ যা রাখে এবং একটি স্মৃতি মেমেন্টো স্মৃতি স্মারক সঙ্গে সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকা শোভা স্যার একটু দাঁড়াবেন এদিকে। হ্যাঁ হ্যাঁ ওকে তুলে দিচ্ছেন। আমরা তাকেও বরণ করে নেবো একবার জোরে হাততালির সঙ্গে। সামনে হবে না। হ্যাঁ স্যার। তার উপস্থিতিটাই আলাদা সৌরভময়। আমাদের স্মারক স্বরূপ এটি উত্তরীয় সঙ্গে রয়েছে সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকা সোপান একটি ব্যাচ এবং স্মারক সম্মাননা মেমেন্টো। আমরা এর পরেই কিন্তু সাইবার ক্রাইমের সেই চমকপ্রদ অনুষ্ঠানের মধ্যে যাব, তার আগে এই বরণের পালা। অনেক ধন্যবাদ আপনার এই আগমনের জন্য। সুবর্ণ জয়ন্তী স্মারক পত্রিকা সোপান আর উত্তরীয় পরিয়ে আমাদের প্রধান শিক্ষক মহাশয় প্রত্যেককে সাদর অভ্যর্থনা এবং আমরা সাইবার ক্রাইমের প্রতিনিধিদের কাছে একটু আন্তরিকভাবেই দুঃখিত যে তাদের অনুষ্ঠান একটু পরে শুরু হচ্ছে, জাস্ট এই প্রক্রিয়াটা মিটে যাওয়ার পর। মানুষের জন্য কাজ করার ইচ্ছে এবং স্বতন্ত্র কামনা প্রত্যেক কোনো পেশাই ছোট নবতা কুর্নিশ জানায়। কাকসা রাহিমিয়া হাই মাদ্রাসার 50 বছরের এই সুবর্ণ জয়ন্তী উৎসব এখন ভিড় ক্রমশ কম দেখতে পাচ্ছি, সময় গড়িয়ে গেলে আরও ভিড় বাড়তে থাকে, এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যারা এত চঞ্চল, যারা এত অদ্ভুত, তাদের এই শান্তি ভাল লাগছে না। একটু জোরে হাততালি দেবো আমরা। জোরে হলো না, জোর হলো, একে জোর বলে না। সকলের বরণের পালা সাঙ্গ হলে আমরা সাইনিদির কাছে কয়েকটা কথা শুনবো যা আমাদের এগিয়ে চলার পাথেও স্বরূপ হবে। কাকসা রাহিমিয়া হাই মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী উৎসব, সেই উৎসবকে সামনে রেখে 2024 জানুয়ারি এই 3 দিন ব্যাপী নানা সমারোহের সঙ্গে পালিত হচ্ছে। লাগছে, আমি প্রধান শিক্ষক মহোদয়কে অন্তর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চে আছে রাকেশ, হামসার থেকে শুরু করে এই এলাকার বিভিন্ন জনপ্রতিনিধিরা, মকলেশ্বর থেকে অভিভাবক যারা আছেন এবং আমার সন্তান সম ছোট ছোট মেয়েরা, ছোট ছোট ছেলেরা, তাদের সবাইকে আজকের এই পবিত্র দিনের অন্তরের অভিনন্দন জ্ঞাপন করি। সেই সঙ্গে আজকে 2025 পয়লা অর্থাৎ প্রথম দিন, নতুন বছরের শুভ সকালে নতুন আশা, নতুন স্বপ্ন নিয়ে আমরা চিন্তা করি 2024 যে ভুলগুলো ছিল সেই ভুলগুলোকে অতিক্রম করে আমাদের চোখে সকলের অনেক আশা। আমিও চাই, উপরওয়ালার কাছে প্রার্থনা করি যে তোমরা যারা আমাদের ছাত্রছাত্রী বক্তব্য দিচ্ছি, আমরা প্রাক্তন আর তোমরা আমাদের বর্তমান, এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে জড়িয়ে রয়েছে আমাদের ভবিষ্যৎ। তাই পড়াশোনাটা অত্যন্ত মনোযোগ সহকারে করতে হবে। খুব ভালো লাগছে এত সংখ্যক ছাত্রী এখানে উপস্থিত আছে। রিসেন্ট একটা সমীক্ষায় দেখা যাচ্ছিল যে এই বাংলায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বিগত কয়েক বছরের তুলনায় ছাত্রছাত্রীর পাশের হার
ছাত্রীর সংখ্যা অনেকখানি বেড়ে গেছে। এটা আমাদের কাছে খুব গর্বের, কারণ একজন পরিবারের যদি মা শিক্ষিত হয়, সেই সন্তান যে মায়ের কোলে ভূমিষ্ঠ হয় সেই সন্তান কিন্তু শিক্ষিত হবে, কারণ মা হচ্ছে তার প্রথম শিক্ষক। মা অ বলতে শেখায়, মা আ বলতে শেখায়, তবেই সন্তান অ আর আ বলে। বাবারও শিক্ষিত হওয়া প্রয়োজন, কিন্তু এই বাংলায়, এই ভারতের এখনো অনেক অভিভাবক আছেন যারা হয়তো ঠিক সময় ঠিক তত্ত্বাবধানের অভাবে হয়তো লেখাপড়াটা কমপ্লিট করতে পারেনি, কিন্তু তাদের স্বপ্ন থাকে যে আমি জমিতে কৃষিকাজ করছি, কিন্তু আমার সন্তান হয় ডাক্তার হবেন, হয় পুলিশ হবেন, না হলে আইপিএস হবেন, আইএস হবেন। এই স্বপ্ন সবার বাবা মার চোখে থাকে। তো এই স্বপ্নকে সত্যিকার করতে হলে তোমাদেরকে লেখাপড়া শিখতে হবে। এই মাদ্রাসার বহু সুনাম রয়েছে। এই মাদ্রাসায় যারা পড়াশুনো করো তোমরাও চেষ্টা করবে যাতে এই সুনাম শুধু মুর্শিদাবাদ নয়, সারা বাংলায় যাতে ছড়িয়ে পড়তে পারে, সেই আশা নিয়ে কিন্তু আমরাও এখানে সকলে উপস্থিত হয়েছি। আগামী দিনের এই মাদ্রাসার আরও শ্রীবৃদ্ধি ঘটুক। এলাকার মানুষ তারা নিশ্চয়ই এই মাদ্রাসার পাশে রয়েছেন, আমরাও পাশে রয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে এই স্বপ্ন নিয়েও আমরা যাচ্ছি যে এই মাদ্রাসা যারা পড়েন তারা আগামী দিনে সত্যি করে এই বাংলার বুকে মাথা উঁচু করে চলবে। কারণ একটা কথাই আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। যে ছোট শিশু তোমরা, আগামী দিন তোমরা আমাদের সমাজের ধারক এবং বাহক। আমাদের সমাজ তোমাদের হাত ধরে এগিয়ে যাবে, তবেই তো ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। তোমরা সকলে ভালো থাকো। সুচারুভাবে আমাদের ছাত্রছাত্রীদের প্রতি তার যে বক্তব্য, তার যে পরামর্শ তিনি দিয়ে গেলেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ হয়ে থাকব। তার বক্তব্য আমরা প্রাণিধানযোগ্য হিসেবে বিবেচনা করছি। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের এই সমস্ত বক্তব্য নিঃসন্দেহে আমাদের এগিয়ে চলার পাথেয় সড়ক। আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরব। তার জন্য আমি সাইবার ক্রাইমের যে সমস্ত পুলিশ বন্ধুরা এসেছেন, আমি এই কথাটাই ব্যবহার করছি, কারণ পুলিশ বন্ধু, নতুন দিনের পুলিশ মানুষের বন্ধু হিসেবে তার নতুন ইমেজ তৈরি করার চেষ্টা করছে। পুলিশকে দেখে ভয় নয়, পুলিশ একটা সাহসের নাম। তাদের এই অনুষ্ঠান আমরা উপভোগ করব আর কিছুক্ষণের মধ্যে। যদি ভালো লাগে হাততালি দেবে, আর যদি খারাপ লাগে মনে মনে আমাকে কিন্তু খারাপ কথা বলো না, বলতেও পারো। লাইনটা কি শুনবে? একটা ফেমাস লাইন সেখানে বলছে যে ডন কো পকড়না মুশকিলই নেই, তারপরেরটা জোরে একসঙ্গে নামুমকিন হ্যায়। কিন্তু আজকের দিনের পুলিশ কিন্তু এতই সক্রিয় যে সেই ডন যে গহ্বরেই লুকিয়ে থাকুক তাকে কিন্তু পুলিশ পুড়ে বের করবে। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তথ্য অনুযায়ী 2024-এর প্রথম 6 মাসে সাধারণ ভারতীয় নাগরিকদের 11,000 কোটি টাকা ঠকিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। 11,000 কোটি টাকা। আমাদের দেশে প্রতিদিন 6,000 কমপ্লেন শুধুমাত্র এই বিষয়ে নথিভুক্ত হয়। মানুষকে ঠকানোর নানা উপকরণ নিয়ে, ঢাল তলোয়ার নিয়ে হাজির হয়েছে দুষ্কৃতীরা। আর তাদের জন্য, সেই দুষ্টের দমনের জন্য, শিষ্টের পালনের জন্য আমাদের পুলিশ কিভাবে তৈরি হয়েছে, কিভাবে আমরা প্রস্তুত হতে পারি সেই লড়াইয়ের জন্য, সেই বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান সাইবার ক্রাইম মুর্শিদাবাদ শাখা। আমি দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদেরকে আরো একবার সম্বর্ধনা জানাবো। একবার জোরে হাততালি তাদের জন্য। স্যার প্লিজ। নমস্কার। মঞ্চে উপবিষ্ট গুণীজন, মঞ্চের সামনে দর্শক আসনে উপবিষ্ট
ছাত্রছাত্রী সম ভাই বোন এবং তাদের অভিভাবকদেরকে আবারও আমি উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি। আমরা মূলত আমাদের এই অনুষ্ঠানটাকে দুটো পার্টে ভাগ করেছি। প্রথমে আমি অর্থনৈতিক যে সমস্ত সমস্যাগুলো আমরা সমাধান করি বা আপনারা যে সমস্ত অর্থনৈতিক ক্ষতি সম্বন্ধ যে সমস্ত সমস্যাগুলো সম্মুখীন হন সেটা নিয়ে আমি বলবো, এবং আমার পরে আমাদের থানার আরেকজন কর্মচারী আমাদের চিরঞ্জিত দা উনি বলবেন আমরা সোশ্যাল মিডিয়া বিভিন্ন যে অ্যাপ আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি যে অ্যাপগুলো বা অন্যরকম কোনো যে সমস্ত সমস্যাগুলো আমরা সম্মুখীন হই সেটি নিয়ে উনি বলবেন। তো আমার যে অনুষ্ঠানটা এটা একটু বড়দের জন্য। অভিভাবক কতজন আছে আমাদের মধ্যে একটু হাত তুলুন। অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, তো কেউ যদি একজন দাঁড়িয়ে লেটেস্ট কোনো ফাইন্যান্সিয়াল ফ্রড সম্বন্ধে জানেন একটু বলতে পারবেন? কেউ একজন যে বর্তমানে খুব খবরে বেরিয়েছে এরকম কোনো ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক সমস্যা? ডিজিটাল অ্যারেস্ট এই শব্দটার সঙ্গে আমরা কতজন মানে শুনেছি? এই শব্দটা শুনেছেন? ডিজিটাল অ্যারেস্ট। হ্যাঁ শুনেছি। আমাদের মধ্যে এরকম কেউ আছেন যার কাছে ব্যাংক থেকে বলছি আপনার কেওয়াইসি শেষ হয়ে গেছে, কেওয়াইসি আপডেট করতে হবে, এই জাতীয় কোনো ফোন পেয়েছি? এসেছে? অভিভাবকদের মধ্যে কারোর কাছে আপনার গ্যাসের ভর্তুকি অ্যাকাউন্টে ঢোকেনি, আপনার অ্যাকাউন্টটা আপডেট করাতে হবে, তার জন্য একটা ওটিপি লাগবে, এরকম ফোন এসেছে কারোর কাছে? এসেছে। তার মানে কেউ না কেউ আমরা কোনো না কোনো ভাবে প্রতিনিয়ত একটা খুব নমনীয় জায়গায় আছি যেখান থেকে আমাদের সঙ্গে আর্থিক প্রতারণা হতে পারে, তাই তো? যদি ভুল করে ওটিপিটা দিয়ে দিই তার মানে আমার অ্যাকাউন্ট ফাঁকা। তো দুটো ব্যাপার, এক হচ্ছে আমরা এগুলো কিভাবে এড়াবো। যদি এই জাতীয় কোনো ফোন আমাদের কাছে এসে থাকে, যে গ্যাস অফিস থেকে বলছি, ব্যাংক থেকে বলছি, অথবা যে কোনো প্রতিষ্ঠান মানে যেখানে আপনার সঙ্গে অর্থনৈতিক কোনো কারবারের জড়িত থাকবে, আমরা তৎক্ষণাৎ সেই ফোনটাকে কেটে দেব। কি বলে কাটবো? ঠিক আছে, আমার ব্যাংকের সমস্যা আমি ব্যাংকে গিয়ে মিটিয়ে আসবো, আমি ফোনে আপনার সঙ্গে মেটাবো না। যদি গ্যাস অফিস থেকে আসে কি বলবো? আমি গ্যাস অফিসে গিয়ে আমার ভর্তুকির টাকা আমি নিয়ে আসবো, আমি ফোনে ফোনে ওটিপি দিয়ে আর টাকা আমার দরকার নেই। আচ্ছা, ইউপিআই কতজন চালান আমাদের মধ্যে? ফোন পে চালান গার্জিয়ানরা এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে? তো ইউপিআই তে কখনো এরকম হয়েছে যে টাকা অ্যাকাউন্টে ঢোকার জন্য ওটিপি দিতে হয়? ওটিপিটা কখন দিতে হয়? টাকা পাঠানোর জন্য কাউকে, তখন ফোনের একটা যে আমাদের যে সিক্রেট কোড থাকে সেই কোডটা ফোন পেতে দিতে হয়। তো কোনো ওটিপি বা কোনো কোড টাকা ঢোকার সময় লাগে না আমাদের। এই ছোট্ট জিনিসগুলো আমাদের মনে রেখে এখনকার সমাজে চলতে হবে, কারণ সাইবার ফ্রডাররা এই জাতীয় বিভিন্ন আমাদের যে মানসিক যে মানে সমস্যাগুলো এইগুলো নিয়ে ওরা কারবার করে, আমাদেরকে ভয় দেখানো। ডিজিটাল অ্যারেস্ট নিয়ে আমি বলবো, এটা একটু লম্বা বিষয়। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কখনো আমরা কোনো ওটিপি কাউকে ফোনে শেয়ার করব না, কখনো নয়, যদি না সেটা কোনো বিশ্বস্ত পার্সন হয়। কিরকম? যার জন্য এরা টার্গেট করেন। এবং এনাদের কাছে তথ্যগুলো কোথায় আসে? ফ্রডারদের কাছে তথ্যগুলো কোথায় আসে, কোথা থেকে পান তারা? আমরা বিভিন্ন জায়গাতে, ধরেন কেউ পুরী ঘুরতে গেলাম, বেড়াতে গেলাম,
হোটেলে থাকতে গেলে আপনাদের আধার কার্ড দিতে হয়, না দিলে হোটেলে থাকতে দেবে না। ট্রেনের টিকিট কাটতে গেলে আধার কার্ড দিতে হয়। তো বিভিন্ন জায়গাতে আমরা জেনে না জেনে বিভিন্ন সময় আমরা আমাদের তথ্যগুলো অপরকে দিয়ে যাচ্ছি। তো এইভাবেই কোনো না কোনো একটা জায়গা থেকে আপনার ওই তথ্যটা সে পেয়েছে। সেটা আমি উদাহরণ দিলাম এতগুলো জায়গা, তার মধ্যে থেকে হতে পারে, তার বাইরে থেকে হতে পারে। আমরা অনলাইনে একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছি, সেখানে ডেলিভারি অ্যাড্রেসের সময় অ্যাড্রেসের আমার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার সবই দিতে হচ্ছে আমাকে। তো আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের তথ্য অপরের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। তো সেই রকম কোনো না কোনো জায়গা থেকে সে তথ্য পাচ্ছে এবং আপনার ফোন নাম্বার পাচ্ছে, আপনার বাড়ির অ্যাড্রেস পাচ্ছে, আপনার আধার কার্ডের নাম্বার পাচ্ছে এবং আপনাকে ফোন করে ডিজিটাল অ্যারেস্টের প্রথম শর্ত হচ্ছে আপনাকে ফোন করে প্রথম ওরা যেন তেন প্রকারণে ভিডিও কল, হোয়াটসঅ্যাপ ভিডিও কলে নিয়ে আসবে। হোয়াটসঅ্যাপ ভিডিও কলটা ধরার পরে আপনাকে দুটো নোটিশ দেখিয়ে দেবে যে এই যে আমরা অমুক ব্যাঙ্গালোর পুলিশ থেকে বা মুম্বাই পুলিশ বা দিল্লি পুলিশ, আমরা কাস্টমস থেকে বা সিবিআই থেকে, যে কোনো বড় বড় মানে প্রতিষ্ঠানের ওরা দেখাবে যে আমি এখান থেকে, আপনার নামে এই আছে, আপনার সঙ্গে দাউদ ইব্রাহিমের নাম কতজন শুনেছেন? তো আপনার সঙ্গে দাউদ ইব্রাহিমের যুক্ত আছে। আপনার এই ফোন নাম্বারটাতে বিভিন্ন জনকে হুমকি দেওয়া হচ্ছে। বা আপনার একটা পার্সেল আপনি মালয়েশিয়াতে পাঠাচ্ছিলেন, সে পার্সেলটা আমাদের দিল্লি এয়ারপোর্ট বা কলকাতা এয়ারপোর্টে ধরা পড়েছে, তার মধ্যে 2 কেজি কোকেন, অনেকগুলো বাইরের দেশের মানে কার্ড, অ্যাকাউন্ট বা পাসপোর্ট, ফেক পাসপোর্ট, এইসব কিছু পাওয়া গেছে। তো আপনি যদি কোনো কোর্টে যেতে হবে, আচ্ছা ঠিক আছে কেস হোক, আমি আমার বাড়িতে তো নোটিশ আসবে, আমার বাড়ির আপনি চেনেন, তাহলে আমার বাড়িতে এসে তুলে নিয়ে যান আমাকে। তো আমরা যে কোনো রকম ভাবে তিনি 78 ঘন্টা 78 আওয়ার্স ডিজিটাল অ্যারেস্ট ছিলেন এবং 7.5 কোটি টাকা দিয়ে দিয়েছেন। দেখুন মানে এর মধ্যে কিন্তু শিক্ষা সম্ভব। শুনেছেন কোনোদিন পুলিশ কোনোদিন ভিডিও কলে অ্যারেস্ট করে? তো এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। প্রথমত আমাদের অ্যাকাউন্টগুলোকে সিকিউর রাখতে হবে। আমাদের যে পাসওয়ার্ড, এটিএম এর পাসওয়ার্ড, কার্ডের পেছনে দেখেছেন একটা 3টে, এটিএম কার্ডের পেছনে বা ক্রেডিট কার্ডের পেছনে একটা 3টে সংখ্যা থাকে, ওপরে একটা 16 ডিজিটের নাম্বার থাকে, পেছনে একটা 3টে সংখ্যার একটা নাম্বার থাকে, ওটাকে বলি সিভিভি নাম্বার। পাসওয়ার্ড সিভিভি নাম্বার 930। এই নাম্বারটার সঙ্গে শুনেছেন কেউ এই নাম্বারটি? 1930 2019 সালে শুরু করেছে I4C, ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। এটা আসে হচ্ছে MHA মানে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। আমাদের যে জানি এবং নিচে যারা আছেন আমার ভাই বোনেরা সবাইকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি। তো একটু আগে একটা প্রশ্ন করলেন, এখনই একটা প্রশ্ন করলেন উনি যে কারা কারা ফেসবুক এখানে অপারেট করেন। তা আমি যে বিষয়টা নিয়ে বলতে যাচ্ছি অ্যাকচুয়ালি খুব ইন্টারেস্টিং বিষয় এবং খুব ভয়ের বিষয়, দুটোই একসাথে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই দুটো মিলে যদি আমি বলি তাহলে আমরা হয়তো এখানে এমন কেউ নেই যারা এখানে বসে আছে মঞ্চে বা মঞ্চের নিচে বা যারা ঘোরাঘুরি করছি যে ব্যবহার করি না, হাত তুলি বা না তুলি, তাই না? সত্যি তো? আগে ফাঁকা সময় কি করতাম, আগে খালি সময় কি করতাম, আমরা মার্বেল খেলতাম, খবরের কাগজ পড়তাম। এখন ফাঁকা সময় কি করি? হয় রিল বানাই বা রিল দেখি। 3টা কাজ, রিল বানাই, রিল দেখি বা ফ্রি ফায়ার খেলি বা ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিমিং দেখি ইউটিউবে, এতটুকুই কাজ, তাই না? তা এর ক্ষতি কি আছে এবং এর থেকে আমরা কি করে বাঁচবো? দেখুন, যখন আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি, সোশ্যাল মানে সমাজের মাধ্যমে সোশ্যাল মিডিয়া যখন ব্যবহার করছি, আমি তখন নিজেকে ওপেন করে দিচ্ছি, আমি তখন নিজেকে খুলে দিচ্ছি সমাজের সামনে। এখানে আমরা সাধারণত সমাজ বলতে বুঝি আমাদের বাড়ি, বিশেষ করে আমি আবার বলছি যেটা স্যার একটু আগে বলে গেলেন, যারা আমরা এখানে ক্লাস 9 বা 8-9 থেকে, অ্যাকচুয়ালি 9 বলাটা ভুল হবে,
সামনে বসে আছো তোমরা কোন ক্লাসে পড়ো? এই যে তোমরা সামনে মাথায় টুপি এখানে হাত দিয়ে কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ফ্রি ফায়ার খেলো? সত্যি করে বলবা? হ্যাঁ, তাই তো। সুতরাং 9 বলাটা ভুল হবে, এখন ক্লাস 1 থেকেই হয়তো খেলা শুরু করে দেয়। ভাগ্যিস ওর আঙুলটা ঠিকঠাক চলে না, 1 থেকেই খেলতো। হ্যাঁ, যখনই মোবাইলে আঙুল পৌঁছে গেল তখন থেকেই খেলা শুরু। ঠিক আছে, তাহলে কি বলছি, সমাজ যখন আমরা বলছি তখন কিন্তু আমরা আমাদের গ্রামের সমাজটাকে বুঝি, আমাদের পাড়া। কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই সমাজটা হয়ে যায় গোটা দুনিয়া, গোটা পৃথিবী। সবাইকে একবার অনুরোধ করব, একটু কাইন্ডলি তোমরা সবাই একটু চুপ করে বসো, তোমাদের শুনতে সুবিধা হবে, আমি বলছি আমারও সুবিধা হবে। আচ্ছা, তাহলে কি কি আমরা করব না সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময়, সেটা দিয়ে আমি শুরু করছি। কাজে কোনো কাজ করছে, সেটা আমি করছি না, অন্য কেউ করছে, তো এই ধরনের সমস্যাগুলো হয়। তো এগুলো কেন হয়? একটু আগে বলে যে তথ্য, আমরা তথ্য দিয়ে দিই না, মোবাইলে ফোন করলে ওটিপি দিয়ে দিচ্ছি, সে তো ফোন করে দিচ্ছি। আচ্ছা, ছবি কে কে এখান থেকে শেয়ার করে বলুন তো, একটু সামনে যে আসো। তোমরা কি ফেসবুক ইউজ করো? একটু জোরে, একটু জোরে। রিল কে কে ছাড়ো, ছবি কে কে ছাড়ো ফেসবুকে? কেউ চাই না, তাই না? শুধু আমরা ফেসবুক ব্যবহার করি, আমরা সবাই ছাড়ি। যখন আমরা একটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে ছবিটা ছাড়ছি, তার মালিক তখন কে হয়ে যাচ্ছে? তখন তার মালিক হয়ে যাচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রাম। তখন সেই ছবিটা যাকে খুশি তাকে দিতে পারে, আপনি সেখানে কিচ্ছু করতে পারবেন না। সুতরাং একটা ছবি ফেসবুক বা ইনস্টাগ্রামে ছাড়ার আগে 5 বার ভাববেন যে সেই ছবিটা আদৌ কি আপনার সোশ্যাল মিডিয়াতে দেওয়ার যোগ্য কিনা। কালকে সেই ছবিটাই হয়তো অন্য কোনো জায়গাতে দেখবেন, তখন আপনার মনে হবে যে উফ, এখানে তো আমাকে একটুখানি বাজে দেখাচ্ছে, যেটা আমি কাউকে দেখাতে চাইনি যেভাবে। তখন কিন্তু অভিযোগটা চলবে না, তখন আপনি ফেসবুককে বলতে পারবেন না যে এটা আপনি কেন করেছেন, আপনারা কেন করেছেন, ছবিটা আপনি দিয়েছিলেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা ফেসবুকে ফাঁস করে দিই, ইনস্টাগ্রামে ফাঁস করে দিই। আমার জন্মদিন কবে, আমার বন্ধুর জন্মদিন কবে, আমার বাবা আমার জন্মদিন কবে, কবে আমি ঘুরতে গিয়েছিলাম, কটার সময় আমি ঘুমোই, কখন কি খাই, সব তথ্য ফাঁস করে দিই। এই তথ্যগুলো কি অন্য কারো কাজে লাগতে পারে না আমাকে ম্যানিপুলেট করার জন্য? কি লাগতে পারে কিনা? কি মনে হচ্ছে? কি ভুলভাল বলে যাচ্ছে, ওটা কি করে কাজে লাগতে পারে তাই মনে হচ্ছে কি? চলুন আমি একটাই উদাহরণ দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করবো। এই সম্পর্কিত একটা উদাহরণ নিচ্ছি। আপনাদের ছেলে মেয়ে বলো, কার আছে? সবার আছে। সবচেয়ে বেশি 2K কার আছে? 2K, 3K? হ্যাঁ, মারবো না, আসো 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 আসো, টাকাও নেবো না তোমার কাছ থেকে, আসো আসো, তাহলে চলে আসো, চলে আসো। হ্যাঁ, বসে সবাই, বসে বসে, আসবে আসবে, বসে, চলে আসো, চলে আসো, চলে আসো, এদিকে এদিকে ভাই। খুশি বানায় না, আমাদেরকে কি করে দেয়? লজ্জিত করে। আমি গর্ব করে বলছি, আমার 14K ফ্রেন্ড আছে, আর 200 লোকের সামনে আসবে যারা পরিচিত, তার সামনে আসতে আমি ভয়ে লজ্জায় চলে যাচ্ছি দৌড়ে। তো এর চেয়ে বড় লজ্জার বিষয় কিছু আছে? তার চেয়ে আমার 4টে বন্ধু থাক, যেখানে ইচ্ছা বুক ফুলিয়ে যাব, সেটা ভালো কিনা? হ্যাঁ, তোমার কজন আছে? তোমার কটা বন্ধু আছে? 50 খুলে দেখবো এখনই। আচ্ছা, কারো 1K 2K কারো কি এখানে আসা একটুখানি মানে মনে সাহস নিয়ে এখানে আসতে পারবে কেউ? আছে ছেলে মেয়ে কোনো একজন? আসো, সবাই একটু শান্ত হও। হ্যাঁ, এ হচ্ছে তোমাদের মধ্যেকার যে কোনো একজন, এনিবডি। এ কিন্তু এ না, বর্তমানে এখানে যারা বসে আছো এবং যারা বড়রা যারা বসে আছেন, আপনাদের মধ্যে কোনো একজনও। এবার আমি আরো একটা ছোট্ট একটা গল্প করব, আপনারা শুধু সেটা শুনবেন, তাহলেই বোঝা যাবে যে আমরা কোন ভুলটা করছি। আচ্ছা ঠিক আছে, প্রথমে বলছি, বলো তোমার কটা ফ্রেন্ড আছে ফেসবুকে? আগে অনেক ছিল, এখন বাট ডিলিট করে দিয়েছি। কতগুলো আছে এখন বর্তমানে? 2000। এখন বর্তমানে 2000 আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, 2000 বন্ধুর মধ্যে তুমি পার্সোনালি মানে ফিজিক্যালি, যেমন তুমি আমাকে আজকে দেখলা, আজকে আমি আমার সাথে কথা হলো, আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম বা তুমি পাঠালে, আমি অ্যাকসেপ্ট করলাম, এমন বাদে যাদের কোনোদিন দেখোনি, যার সাথে কোনোদিন বসে হয়তো চার দোকানে গল্প করোনি বা মাঠে খেলোনি কোনোদিন, এমন বন্ধু বান্ধব না, এমন কজন, যাদের চেনো না, অপরিচিত বন্ধু বান্ধব কজন আছে তার মধ্যে?
আচ্ছা অনেক আছে। কাউন্ট বলে একটা অ্যাভারেজ একটা মোটামুটি কাউন্ট বলে কজনকে চেনো কজনকে চেনো তার মধ্যে 1000 1000 জনকে চেনে। তাহলে সেই 1000 জনের মধ্যে 2000-এর মধ্যেও চেনে 1000 জনকে। বিশেষ করে মেয়েরা একটু ভালো করে শুনবা জিনিসটা, ছেলেরাও শুনবা, কারণ এখান থেকে আমি কিন্তু একটা খুব ভয়ানক জায়গায় যাচ্ছি। আমি এখান থেকে যে এখন যে রাস্তা দিকে যাচ্ছি সেটা শুনলে আপনাদের প্রত্যেকের মনে ভয় ঢুকবে। সুতরাং খুব ভালো করে শুনবেন, গার্জিয়ানরা, ছেলেরা, মেয়েরা প্রত্যেকে। এই যে 1000 জন বন্ধু আছে, বাকিদের তুমি কাউকে চেনো? যেগুলো আছে আমি চিনি, বাট সবাই ওপেন কিন্তু অনলাইনে যাবে, তাই তো? তাহলে ওরা তোমার বন্ধু হলো কিভাবে? মানে চিনি আমাদের গ্রামের সাইডে সব কিছু। মানে যাকে তুমি একদম চেনো না, এমন 10 জন তো আছে বা 50 জন তো আছে এমন যে চেনো না একদমই, কিন্তু তোমার শুধু অনলাইনে ফ্রেন্ড, তাই তো? তাহলে ওরা তোমার ফ্রেন্ড হলো কিভাবে? তুমি ওকে কি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলা? যে 1000 জন আছে 1000 জন সবই মানে ফ্রেন্ড। ওই একজনও কি নেই যে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে? তাহলে সে তোমার কিভাবে তোমার ফ্রেন্ড হলো? ফেসবুক ফ্রেন্ড পাঠিয়েছে। ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ডে দেখাচ্ছে অন্যের ফ্রেন্ডে আছে, তার জন্য ফ্রেন্ড হলো, তাই তো? কিন্তু তুমি ওকে চেনো না। আচ্ছা, তাহলে অ্যাকসেপ্ট কেন করলাম? দেখো এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। আমিও ছেলে, তুমিও ছেলে, আমরা এখানে সবাই আছি। দেখো আমরা জানি, আমার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট হলো সাধারণত কি হয়, 2-3টা কারণে আমি যদি আমার কাছে আসে অ্যাজ এ নর্মাল হিউম্যান বিং আমি অ্যাকসেপ্ট করবো। আমি ছেলে, একটা সুন্দরী মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, আমি অ্যাকসেপ্ট করে নিলাম, প্রথম কারণ। দ্বিতীয় কারণ কি, আমি যে চাকরি করি পুলিশে, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট হলো, আমি দেখলাম সেও পুলিশ, আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তৃতীয় কারণ কি, আমার পরিচিত বা আমার পাড়ার। এই 3টেই তো কারণ, তাই না? তার মধ্যেই কোনো একটা হবে, তাই তো? বলো কি বলছে না? ঠিক আছে, এর মধ্যে কিছু একটা বোঝা গেছে। তাহলে এতে কি হচ্ছে শোনো। এবার ব্যাপারটা হচ্ছে, যখন এই যে বন্ধুটা আছে, ও যখন ফেসবুকটা চালাচ্ছে, ও তো আপলোড করছে যে আমার দেখো ফেসবুকে আমরা সব কিছু আপলোড করি, ইনস্টাগ্রামে আমার কি খেতে ভালো লাগে, আমার কোন কালারটা পছন্দ, কোথায় যেতে ভালো লাগে, তাই না? ঠিক সেইভাবেই সেই রকমভাবে যদি একটা ফেসবুকের প্রোফাইল তৈরি করা হয়, XYZ নামের একটা ব্যক্তি আছে, মেয়েরা বিশেষ করে ধ্যান আকর্ষণ, এখানে ওদের ধ্যান আকর্ষণ করবো আমি, ভালো করে শুনবা। তোমরা যখন ফেসবুকে দিচ্ছ যে আমার এই কালারটা ভালো লাগে, আমি এই জায়গায় ঘুরতে যাই, ঠিক সেইভাবে যদি কোনো ছেলে একটা প্রোফাইল তৈরি করে এবং সেখান থেকে যখন তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, একদিন না হলেও, 2 দিন না হলেও, তৃতীয় দিন কিন্তু তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিবা। কারণ তোমরা কি দেখবা, যে আমারও পাহাড় ভালো লাগে, ওরও হয়তো পাহাড় ভালো লাগে, আমার পড়তে ভালো লাগে, ওর পড়তে ভালো লাগে, যে নায়কটা আমার পছন্দ সেই নায়কটা ওরও পছন্দ। তাহলে অনেক কমন জিনিস আছে, এইভাবে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি, এবং এটাই হচ্ছে ফাঁদ, এবং এখান থেকে শুরু হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ। ওই জন্য জোরে হাততালি হয়ে যাক। এখান থেকে শুরু হয় ভয়ানক একটা জিনিস, যেটার নাম হচ্ছে মানব পাচার। ফেসবুকের এখান থেকে শুরু হয়ে যায় মানব পাচার, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, ছেলে মেয়ে ফেসবুকে এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্টে যারা আছে, যারা অপরিচিত ব্যক্তি, আমি প্রত্যেককে সাজেশন দেব, অপরিচিত বন্ধু যারা আছে, যারা আমাদের পরিচিত না ফিজিক্যালি, তাদের কিন্তু ফ্রেন্ড লিস্টে রাখবো না। এটা কোনোভাবেই বড় কিছু না, এবং তার প্রমাণ আমরা এখানে প্রথমেই পেয়ে গেলাম। যারা পরিচিত আছে তারাই থাকবে। ঠিক, যত বড় হবা তত পরিচিতি বাড়বে, তত কি হবে, ফেসবুকে বন্ধু বাড়বে। ভাই আমার এবার দ্বিতীয় আসি যে আমরা কি শেয়ার করব, কি শেয়ার করব না। যে ব্যাংকে আমাদের বই মানে অ্যাকাউন্টটি আছে, সেই অ্যাকাউন্ট ব্যাংকে একটা রিটেন পিটিশন লিখবো আমরা, যে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার অমুক ব্যাংক অমুক ব্রাঞ্চ, কারণ SBI লালগোলা ব্রাঞ্চ। তাহলে কি লিখবো, টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লালগোলা ব্রাঞ্চ। কি লিখবো, লিখবো হচ্ছে আমি আপনার ব্যাংকের একজন কাস্টমার, আমার এই ব্যাংক অ্যাকাউন্টটি কোনো একটি সাইবার ক্রাইম থেকে হোল্ড করে দেওয়া হয়েছে, সেটি কোন সাইবার ক্রাইম থেকে হোল্ড করে দেওয়া হয়েছে, এবং তার যে যোগাযোগ মাধ্যম মানে কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমেল আইডি, ফোন নাম্বার যেটাই থাকুক না কেন, সেটা আমাকে দেওয়া হোক, যাতে করে আমি যোগাযোগ করতে পারি। এই মর্মে একটা চিঠি লিখে ব্যাংকে জমা দেবেন। ব্যাংক থেকে একটা কাগজ আপনাদেরকে দেওয়া হবে, যাতে আপনার একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার, যে অ্যাকনলেজমেন্ট নাম্বারের এগেনস্টে আপনার ব্যাংক অ্যাকাউন্ট মানে ফ্রিজ করা হয়েছে, সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার থাকবে, কোথা থেকে কোন থানাতে সেই অ্যাকনলেজমেন্টটি বর্তমানে আছে, এবং কোন স্টেটের মানে কোন রাজ্য থেকে কোন রাজ্যে সেই থানাটা
আপনার সঙ্গে ফ্রড হয়েছে কি হয়েছে ব্যাংকের তো জানার দরকার নেই। ব্যাংকে গিয়ে আপনি শুধু স্টেটমেন্টটা তুলে নেবেন। যে ডেটের আপনার সঙ্গে ফ্রডটা হয়েছে সেই ডেটের একদিন আগে থেকে যে ডেটে আপনি তুলছেন সেই ডেট পর্যন্ত স্টেটমেন্টটা ব্যাংক থেকে নিয়ে নেবেন। যদি অনলাইন ব্যাংকিং আপনার থেকে থাকে তাহলে স্টেটমেন্টের জন্য ব্যাংকে যাওয়ারও দরকার পড়ে না। আপনি SBI অনলাইন ব্যাংকিং থেকে, যে কোনো ব্যাংকেরই, সব ব্যাংকেরই এখন অনলাইন ব্যাংকিং আছে। তো গ্রামের মানুষদের বেশিরভাগের সেটার অ্যাক্সেস থাকে না, মানে নেট ব্যাংকিং অথবা ইয়ের অ্যাক্সেস থাকে না। তো সেক্ষেত্রে শুধুমাত্র স্টেটমেন্টটার জন্য আপনি ব্যাংকে যেতে পারেন। তাছাড়া অভিযোগ জানানোর কোনো জায়গা ব্যাংকের যাওয়ার দরকার নেই অভিযোগ জানানোর জন্য। যেটা আমি বললাম ব্যাংকে যাওয়ার জন্য সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে গিয়ে থাকে, যে পরিস্থিতিতে নিতে পারেন সাইবার ক্রাইম CYBERCRIME সাইবার ক্রাইম একসাথে .gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কমপ্লেন করতে পারেন। এই কমপ্লেনের জন্য ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই। এই কমপ্লেনটা হয়ে যাওয়ার পরে আপনারা লোকাল থানাতে যাবেন এবং সেখানে গিয়ে দেখাবেন যে আমার এই ডকুমেন্টস আছে, আমি সাইবার ক্রাইমে রিপোর্ট করেছি, আমার এই টাকাটা ফ্রড হয়ে গেছিলো, এটার আপনারা একটা সুরাহা করে দিন। তখন সেটা জিডি হবে, FIR হবে, সেটা সেই থানার সঙ্গে কথা বলে হবে। তো অভিযোগ জানানোর জন্য ব্যাংকে যাওয়ার কোনো দরকার নেই। আর সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল আপনারা আরেকবার বলবেন একটু? যে ব্যাংকে আধারটা ম্যান্ডেটরি, তো ব্যাংক KYC ফুল ফর্মটা কি জানেন? নো ইয়োর কাস্টমার। তো আমাকে চেনার জন্য ব্যাংকের একটা ডকুমেন্টস দরকার। মানে আমি অতীন সরকার, উনি চিরঞ্জিত দাস, আপনার একটা নাম আছে, এটা আমি মানুষ দাঁড়িয়ে থাকলে কি সেটা প্রমাণ মানে সাপেক্ষ নয়। আমার একটা ID কার্ড দরকার। কি কার্ড শুনেছেন? ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। যন্ত্র যেভাবে আমাদের জীবনকে সহজ করেছে, ঠিক সেই রকম যন্ত্রের সঙ্গে এসে জুড়েছে হাজার যন্ত্রণা। আর সেই যন্ত্রণার মধ্যে একটা এই ডিজিটাল যে সমস্ত ফ্রড, সে বিষয়ে সচেতন করার চেষ্টা করলেন সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকেরা। আমরা হার্দিকভাবে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমি অনুরোধ করব আমাদের বুধিয়া হাই স্কুলের স্যারকে, যিনি এই মঞ্চে উপবিষ্ট, তাদেরকে একটু অভ্যর্থনা স্বরূপ একটি স্মৃতিচিহ্ন তার হাতে তুলে দেওয়ার জন্য আমি মঞ্চের পেছনে স্মারক স্বরূপ এটি তুলে দেওয়া হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। একবার জোরে হাততালি। তথা শোভাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন এই নিয়েছি, স্টিল নিয়েছি। তারা এসেছেন এবং আমাদের মাঝখানে যে ছিলেন, একেবারে নিজের মতন ঘরোয়া, নিজেদের বাচ্চাদের মতনই আমাদের স্কুলের বাচ্চাদের তারা শিখিয়েছেন। তার জন্য আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। এটি ফুলের তোড়া, আমাদের স্মারক পত্রিকা সোপান এবং তাদের একাডেমির জন্য একটি স্মৃতি। হ্যাঁ স্যার, জাস্ট পোডিয়ামটা নামিয়ে